ভাই বার্সেলোনা এখন সব থেকে বড় প্রবলেমে। হ্যাঁ, ঠিকই শুনছেন, রডরির সাথে বার্সেলোনা এখনো ডিলটা কমপ্লিট হয়নি। আলভারেজের কি আপডেট, আলভারেজের সাথে যে বার্সেলোনার চুক্তিটা সেটা কি হলো, এবং যদি এই কমপ্লিটটা নাও হয়, বার্সেলোনা কি বিনা নাম্বার 9 এই বছর সিজন শুরু করবে, বিনা স্ট্রাইকারের সিজন শুরু করবে? তো অনেক কিছু প্রশ্ন এখন উঠে এসছে যে বার্সেলোনার দলটা কেমন, বা বার্সেলোনার দলটা কি পারফরমেন্স করবে এই বছর। তো সবকিছু এই ভিডিওতে ডিসকাস করব, জেনে নেবেন আজকের বড় আপডেট। তো তার আগে ভিডিওটি আপনারা একটু লাইক করে দিন। তো প্রথম আসি রডরি টু বার্সেলোনার এই আপডেটটা নিয়ে। আজকে রডরির সাথে বার্সেলোনার ডিলটা আপনি ফুলফিল ধরে রাখুন, কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণ আমি যখন এই ভিডিওটা শুট করছি এখন পর্যন্ত কোনো আপডেট নেই, মানে বার্সেলোনার সাথে মানে নেগোসিয়েট চলে গেছে, কথাবার্তা হচ্ছে, বাট এই ভিডিওটা আপনারা যতক্ষণ দেখছেন ততক্ষণ হয়তো আপনারা খবর পেয়ে যাবেন যে রডরি বার্সেলোনা জয়েন করে ফেলেছে। ঠিক আছে, একটা কন্ট্রাক্ট, ওদের সবকিছু ডিল হয়ে গেছে, একসেপ্ট করে নিয়েছে ম্যানচেস্টার সিটি এবং তাকে রিলিজ করে দিয়েছে। এটা আপনি হয়তো শুনে নিতে পারেন, আবার এটা নাও হতে পারে। এরপর আজকের অফারটা, যেটা আমি হঠাৎ কেন বলছি যে আপনি এখন শুনে ফেলবেন, তো যেটা করেছে বার্সেলোনা সেটা হচ্ছে যে প্রথমে তো তারা 50 মিলিয়নের একটা অফার দেয় ম্যানচেস্টার সিটিকে, তো সেটা রিজেক্ট করে দেয়। তারপর আবার 60 মিলিয়নের একটা অফার দেয়, সেটাও রিজেক্ট করে দেয়। 65ও যায় একবার। কিন্তু এখন বার্সেলোনা 70 মিলিয়নের একটা অফার ম্যানচেস্টার সিটিকে দিয়ে রেখে দিয়েছে। তো এরপর আমার মনে হয় না যে এই ডিলটাও ম্যানচেস্টার সিটি রিজেক্ট করে দেবে, কারণ আর কততে সেল করবে সে। এবার ম্যানচেস্টার সিটিও দেখছে কি, ওরা একটা পেয়ে গেছে যে আমরা যত ওয়েট করাচ্ছি তত ডিল বাড়তেই থাকছে বাড়তেই থাকছে। এরপর ম্যানচেস্টার সিটি সেটার সুযোগটা নিতে চাইছে। তো আমার মনে হয় না যে এইটা করা উচিত। এরপর এই 70 থেকে 75 মিলিয়নের একটা অফার, এটা রিজেক্ট করবে না, এটা একসেপ্ট করে নেবে। আর যেটা শোনা যাচ্ছে, রডরি এখন বার্সেলোনা যাওয়ার জন্য ব্যাকপ্যাকও শুরু করতে লেগে গেছে, যে সে বার্সেলোনা যাওয়ার জন্য। তো এই ডিলটা আপনি একটু পরেই আপনি শুনতে পেয়ে যাবেন, এই ডিলটা কমপ্লিট হয়ে যাবে ভাই, রডরি টু বার্সেলোনা এটা হয়ে যাবে, এটা নিয়ে কোনো চাপ নেই। এরপর আলভারেজের কথায় আসি, আলভারেজের আজকের কি আপডেট, আলভারেজের কি খবর বার্সেলোনা টু আলভারেজ। দেখুন, আজকে আমরা আলভারেজকে দেখলাম, তার ট্রেনিং কমপ্লিট সে শেষ করেছে, সিজন কমপ্লিট করেছে, প্রতিটা সেশন সে অ্যাটেন্ড করছে। এবং সব থেকে যে জিনিসটা ফুটে উঠেছে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, যে অ্যাটলেটিকো মাদ্রিদ দলের সঙ্গে তার প্লেয়ারদের সঙ্গে একদম ঘুলে মিশে গেছে, মানে কোনো প্রবলেমই নেই আর। এখন প্রবলেমটা হচ্ছে আজকে ট্রেনিং সেশনটাই, যেখানে যেখানে আলভারেজ গেছে, যেখানে যেখানে আলভারেজের মানে ট্রেনিং এ, সেখানে সেখানে ক্যামেরা, সেখানে সেখানে আলভারেজকে ফোকাস করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ দেখাচ্ছে যে দেখো ভাই, আমাদের দলে আলভারেজ এখন সবকিছু ঠিকঠাক আমাদের হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে প্রশ্ন আসছে কি, যে আলভারেজকে আমরা বার্সেলোনায় দেখতে পাবো না? দেখুন, আমি আগের গতকাল ভিডিওতেই বলেছিলাম যে আলভারেজের কাছেও কিন্তু এটা এফেক্টফুল। কারণ 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 যদি আলভারেজ মনে করে যে না, আমি বার্সেলোনা করতে থাকবো, তাহলে এখানেও একটা খারাপ হবে, ওখানেও একটা খারাপ হবে, দুটোর মধ্যে মাঝখানে পড়ে যাবে। সব থেকে বড় জিনিস যে তার কেরিয়ারের ওপর এফেক্ট পড়বে, সে ভালো সিজনটা খেলতে পারবে না। তার সব থেকে বড় আগে তার খেলাটা একটা ক্লাব করে নয়, তার পারফরমেন্সটা আগে সব থেকে বেশি জরুরি। এরপর সেই পারফরমেন্সটা যদি সে না দিতে পারে, তাহলে তো কোনো ক্লাবই নেবে না পরে। তো সেই জন্য সে ঠিক করেছে, না ভাই, আমাকে এইটা নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে ভালো পারফরমেন্স করতে হবে, যেই দলই আছি সেই দলটার সাথে মিলেমিশে যাই। তো এটা সব থেকে ভালো আলভারেজের বড় বড় পদক্ষেপ, মানে ভালো পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি। অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটাই করা উচিত। এরপর ডেকো কিন্তু বারবার ট্রাই করে যাচ্ছে আলভারেজকে নিয়ে আসার জন্য, সে শেষ দিন পর্যন্ত ট্রাই করবে, বার্সেলোনা শেষ দিন পর্যন্ত। কিন্তু এরপর বললাম না, পুরোপুরি মাদ্রিদের ওপর ডিফেন্ড করছে, অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর। সে যেটা ভাই ভাববে, সে যদি বলে যে আমি ছাড়বোই না, তাহলে ডেকো কেন, বার্সেলোনা কেউই তাকে নিয়ে আসতে পারবে না, বা আলভারেজও নয়। ভাই আমি তো দেখতে পাচ্ছি না যে আলভারেজ বার্সেলোনায় আসছে, এটা আপনি ধরে রাখুন ক্যান্সেল হয়ে গেল। এরপর বার্সা ফ্যান্সদের কাছে বা দর্শকদের কাছে একটা প্রশ্ন উঠতে পারে, যে বার্সেলোনা কি এই বছর বিনা নাম্বার 9 শুরু করবে সিজন? তাদের কি কোনো স্ট্রাইকার ছাড়া সে সিজনটা কমপ্লিট করবে? তো একটা তো ভয় তো থেকেই থাকে যে কি হবে, বার্সেলোনা নাম্বার 9 আমরা কাকে দেখবো, বা কে ওই জায়গাটা ফুলফিল করবে। দেখুন, এখন যেটা উঠে আসছে, হান্সি ফ্লিক যেটা ট্রাই করছে ট্রেনিং এ, আমরা দেখলাম যে সে একটা ফরমেশন ট্রাই করছে, একটা কম্বিনেশন ট্রাই করছে। কি না, লেফট উইং এ আমরা অ্যান্টনি গর্ডনকে দেখছি, রাইট উইং এ আমরা অ্যাডেমিকে দেখছি, এবং ফলস 9 আমরা দেখতে পাচ্ছি। অনেকদিন বাদ বার্সেলোনায় উঠে আসছে ফলস 9, যেটা আমরা সেই মেসির আমলে পেপ গার্ডিওলা যে ইউজ করেছিল মেসিকে, যেটা ইউজ করতো, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফলস 9 আমরা কাকে দেখবো? লামিন ইয়ামালকে আমরা ফলস 9 আমরা ট্রেনিং এ দেখলাম, হান্সি ফ্লিককে এরকম ট্রাই করছে, ফলস 9 ইউজ করছে। তো সেই জিনিসটা আমরা আবার সেই আগের যেই মেসির যেই নাম্বার 9 পেপ গার্ডিওলা যেই কম্বিনেশনটা, সেটা আমরা হান্সি ফ্লিককে প্রয়োগ করতে দেখছি। তো দেখা যাক কি হবে, এখনো কিছু বোঝা যাচ্ছে না। বাট এমন নয় যে ফলস 9 আমরা বার্সেলোনাকে খেলতে দেখিনি। এরপর লামিন ইয়ামাল ফলস 9টা কতটা ভালোভাবে ব্যবহার করবে, সেটা তার ওপর। এরপর এটাই দেখার আছে যে বার্সেলোনা এই সিজনটা কতটা এফেক্টফুল করবে, কোনো টাইটেল আসবে কি, মানে তারা কতটা ভালো পারফরমেন্স দেবে। কারণ এই বছর আমরা এল ক্লাসিকও কিন্তু বিরাট দেখবো,
কারণ জোসেফ মরিনো ঢুকে গেছে রিয়াল মাদ্রিদে, আর রিয়াল মাদ্রিদ ভালো ভালো সাইনিং করে বসে আছে এই বছর। তো একটা বিরাট এল ক্লাসিকো দেখবো। বার্সেলোনা কি এই টিমটাকে, এই দলটাকে কি হারাতে পারবে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আর আমার তো মনে হচ্ছে ভাই এই লালিগার এল ক্লাসিকোটা এই বছর দারুণ হবে। আর লালিগা খুব বেশি দিনও নেই শুরু হতে, আর কিছুদিন মধ্যে লালিগা শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা আপডেট আছে এনজো ফার্নান্ডেজকে নিয়ে। আমি গতকাল ভিডিওতে বানিয়েছিলাম যে এনজো ফার্নান্ডেজ টু ম্যানচেস্টার সিটি। এটা দেখুন আজকের যে আপডেটটা উঠে আসছে সেটাও আপনি ধরে রাখুন, এনজো ফার্নান্ডেজ টু ম্যানচেস্টার সিটি এটা হবে না। কারণ একটা ডেডলাইন ডে দিয়ে দিয়েছিল চেলসি, যে আজকের মধ্যে একটা টাইমের দিয়ে দিয়েছিল, এই মধ্যে যদি ম্যানচেস্টার সিটিকে নিতে হয় তাহলে 120 মিলিয়ন দিয়ে নিয়ে নিন। কিন্তু ম্যানচেস্টার সিটি সেই ডেডলাইনটাকে ফলোই করেনি, তাদের কোনো মাথায় ঘামায়নি সেটাকে নিয়ে। তো আপনার কি মনে হয় এরপর চেলসি তাকে ছাড়বে বা কোনো ক্লাবকে ছাড়বে? এরপর যদি ম্যানচেস্টার সিটি ট্রাই করে না, তাহলে আর 120 মিলিয়ন অফারে পাবে না, 140-50 মিলিয়নে তাকে নিয়ে আসতে হবে। আর মনে হয় ম্যানচেস্টার সিটি এত ইনভেস্ট করবে এই প্লেয়ারটির ওপর এবং শেষ দিনের মানে শেষ সপ্তাহের মধ্যে? এটা হবে না। তো আপনি এই আশাটা ছেড়ে দিন, এনজো ফার্নান্ডেজকে ম্যানচেস্টার সিটি এটা হবে না। হ্যাঁ, তবে ম্যানচেস্টার সিটি এই প্লেয়ারটিকে সাইন করে ফেলবে, যার নাম হচ্ছে আয়ুব বোয়াদি, মরক্কিয়ান প্লেয়ার, লিলের হয়ে খেলে। তো তার সাথে একটা কন্ট্রাক্ট ডিল চুক্তি হয়ে গেছে। এরপর আমরা যেটা শোনা যাচ্ছে, যেটা রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে রড্ডির কাছ থেকে যে অ্যামাউন্টটা আসাটা সেটা আয়ুব বোয়াদি কি দেবে, এটা শোনা যাচ্ছে। এবং এই যে আমরা এখন রিসেন্ট ফ্রেন্ডলি ম্যাচগুলো দেখছি লিলে, তো এখন দেখতে পাচ্ছি আয়ুব বোয়াদিকে রেস্ট দিয়ে দিয়েছে। তখন এইগুলো দেখি বোঝা যাচ্ছে যে তাদের ডিল কমপ্লিট হয়ে যাবে, কারণ চায় না যে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে তার ডিলটা ক্যান্সেল হয়ে যায়, কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে যায়। তো তার জন্যই লিল আর কি রেস্টে দিয়ে দিয়েছে। তো এইটা আপনি ধরে রাখুন ম্যানচেস্টার সিটি আর কি ফুলফিল করে নেবে। তো আজকের আপডেট এই জিনিসগুলোই ছিল, ছোট ছোট আপডেট গুলো। তো দেখা যাক আর রড্রি টু বার্সেলোনা এটা কতটা ফুলফিল আজকের মধ্যে আপনি জানতে পেরে যাবেন। হয়তো এখন দেখছেন, হয়তো সাইন করে ফেলেছে, আপনি খবর পেয়ে গেছেন। যদি খবর পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন ফুটবল আপডেটস, ক্লাব রিলেটেড আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।